তাজিয়ার হাইট ছোট হচ্ছে দেখছেন, এতে তোমার কি সুখ হচ্ছে আমি জানি না, বা তাজিয়ার হাইট বড় হলে তোমার ব্যক্তি জীবনে কি আটকে থাকতো। কিন্তু আমি একটা জিনিস বলছি, অর্কদা কদিন আর খালি তাজিয়ার হাইট মাপবে? তাজিয়ার হাইট ছোট হচ্ছে কিন্তু পেট্রোলের দাম বাড়ছে। আবারও চলে এলাম শতরূপ ঘোষ বাম নেতা তার একটি ভিডিও নিয়ে। এর আগে সজল ঘোষ বনাম শতরূপ ঘোষ তাদের এই প্রোগ্রামের ক্যালকাটা ডিবেটিং সার্কেল অর্গানাইজেশনের যে প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রামে তাদের বক্তব্যগুলো একে অপরের পাল্টা যুক্তি এবং ডিবেট যেটা তারা ওখানে রেখেছিল সেই ক্যালকাটা ডিবেটিং সার্কেল প্রোগ্রামে, সেটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আপনারা বহু মানুষ সেটা দেখেছে। তাই আবারও শতরূপ ঘোষের আরও একটি সেখানকারই সেই অনুষ্ঠানেরই আরও একটি ভিডিও নিয়ে বক্তব্য নিয়ে চলে এলাম। শুনুন ভিডিওটি। কিছু কিছু প্রফেশনাল সিনিক্স বা পেশাদার নৈরাশ্যবাদী আছেন, যুগে যুগে ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। তারা পরিবর্তনটাকে দেখতে পাচ্ছেন না। আমি কিন্তু পরিবর্তনটাকে দেখতে পাচ্ছি, পজিটিভ পরিবর্তন। এটা হিন্দু জাতীয়তাবাদী একটা সরকার, দে আর হিয়ার টু স্টে। জেনে রাখুন, আগামী 35 থেকে 50 বছর এখানে ভারতীয় জনতা পার্টির শাসন চলবে। অর্কদার বৈশিষ্ট্য হচ্ছে এই 5 দিনের মধ্যে কিছু একটা হবে, 5 দিনের মধ্যে কিছু একটা হবে বলা, যে কারণে অর্কদা আমাদের সবচেয়ে প্রিয়। কিন্তু সেই অর্কদাই এখন আমাদেরকে বুঝিয়ে দিল যে 5 দিন কেন, আগামী 500 বছরেও কিছু হবে না, এটাই চলবে। তবে অর্কদা এবং তারপরে অর্কদা অনেক ভালো ভালো কথা বললো, বিজেপি সম্পর্কে প্রশংসা করলো, যা বললো এই সরকারের ইতিবাচক দিক সম্পর্কে বা ওদের অনন্তকাল ক্ষমতায় থাকার সম্ভাবনা সম্পর্কে। আমি সব কথাকে উড়িয়েও দিচ্ছি না, কিন্তু আমি এইটুকু বলছি যে অর্কদা, তোমাকে তো নেই করে অনেকদিন চিনি বলেই মনে আছে 2011তেও তুমি এগুলোই বলেছিলে। মনে আছে যেদিন ভোটের রেজাল্ট বেরিয়েছিল 13ই মে, সেদিন সন্ধ্যাবেলা নিউজ টাইমে তখন চাকরি করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে বুম হাতে চেঁচাচ্ছিলে যে এই ম্যান্ডেটটা কিন্তু 5 বছরের নয়, এটা 20 বছরের ম্যান্ডেট। সুতরাং আমি এটাই বলছি যে অর্কদা 2011-এ যা বলেছিল 26-এ এখন এটা মানে একই প্রত্যয়ের সাথে এগুলো বলছে। অর্কদা হচ্ছে পলিটিক্সের রুজনীল ঘোষ, যখন যার হয়ে বলার দরকার তার হয়ে একই রকম প্রত্যয় বলে দেয়। কিন্তু যাই হোক, শুধু আগামী 10 বছর পরে অর্কদার কাছ থেকে আবার উল্টো দিকের মতগুলো অর্কদাই আবার এসে আপনাদেরকে বলে দেবে। আমার খুব অবাক লাগলো এই সজল, শতরূপ, দীপশিতা, জাত সাহেবের সঙ্গে এক ভদ্রলোক টিভি চ্যানেল আলোকিত করে বসে থাকেন। নির্বাচনের 48 ঘন্টা আগে তিনি বলেছিলেন যে ভারতীয় জনতা পার্টি 110 ক্রস করবে না। ঠিক বেলা 12টা 4 মে সেই ভদ্রলোক অবস্থান বদল করলেন। আর কয়েকদিন আগে দেখলাম পরিবর্তন এবং বিজেপি বলে একটা বই নিয়ে নবান্নে গিয়ে দাদাকে উপহার দিচ্ছেন। আমি অবাক হয়ে গেলাম, কি ধরনের গিরগিটি সব। আপনারা কি আছেন বলুন তো, যিনি এটা বিশ্বাস করেন যে আজকে যদি এই যে আজকে শওকত মোল্লা হেরে গেছে আর জাভেদ খান জিতে গেছে, শওকত মোল্লা জেলে আর জাভেদ খান এখন ভালো তৃণমূল, যদি রেজাল্টটা ঠিক উল্টো হতো, যদি শওকত জিততো, যদি জাভেদ খান হারতো, আপনারা জানেন না আজকে জাভেদ খান জেলে থাকতো আর শওকত মোল্লা এখন ভালো তৃণমূল হয়ে ঋতব্রত ব্যানার্জির সঙ্গে বিধানসভায় থাকতো? আপনারা জানেন না এটা? আমরা কেউ এটা জানি না? এখানে অর্কদা বলার সময় বললেন যে বিশ্বনাথ চক্রবর্তীকে ইন্ডিকেট করলেন, আমি নাম করেই বলছি, যে আর ভোটের আগে বলেছিল যে বিজেপি সরকারে আসতে পারবে না, ভোটের পরে সরি সেই 1 মাসের মধ্যে বই লিখে ফেলে এসব গিরগিটি এখন শুভেন্দু অধিকারীকে দিচ্ছে। তো দাদা, শুভেন্দু অধিকারীর কাছে তুমি চাইলে কালকে যেতে পারবে? রাজ্যের মুখ্যমন্ত্রী তো, আমি পারবো, এখানে যারা আছে তারা পারবে। শুভেন্দু অধিকারীকে কে বলেছিল গিরগিটিগুলোকে নবান্নে ডেকে নিতে? কেউ বলেছিল? মমতা বন্দ্যোপাধ্যায় তো এই রাজনীতি করেছিলেন। 2011-এর আগে যারা রাস্তায় দাঁড়িয়ে মারধর খেয়ে লড়াই করে আমার সঙ্গে ছিল তাদেরকে বাতিলের খাতায় ফেলে দিয়ে যারা 2011-এর পরে হঠাৎ করে তৃণমূল হয়ে উঠলো তাদেরকে বুকে টেনে নিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই অপরাধটা করেছিলেন, তার শাস্তি আজকে পেয়েছেন। একই জিনিস আজকে যদি শুভেন্দু অধিকারীর কাছে কোনো গিরগিটির তো ধর্ম হবে সবসময় ক্ষমতার কাছে যাওয়া, কিন্তু যে ক্ষমতায় আছে সে যদি এই চেক অ্যান্ড ব্যালেন্সটা না রাখে তাহলে দোষটা খালি গিরগিটির হয়ে গেল, দোষটা মগ ডালের হলো না, যে ডালে গিরগিটি উঠে যাচ্ছে। গুন্ডা দমন বিল শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সারের জন্য। শুনে নিন, কোনো ভদ্রলোক বিপদে পড়বেন না। অর্কদা প্রথমে একটা উদাহরণ দিলেন যে গুন্ডা দমন বিল হবে জাহাঙ্গীর, শাহজাহানদেরকে ধরার জন্য, কোনো ভদ্রলোকের তার জন্য ভয় পাওয়ার দরকার নেই। মুশকিল হচ্ছে জাহাঙ্গীর, শাহজাহান অলরেডি জেলে আছে। অর্থাৎ জাহাঙ্গীর, শাহজাহানদেরকে, আমি খালি ব্যক্তি জাহাঙ্গীর, ব্যক্তি শাহজাহানের কথা বলছি না, জাহাঙ্গীর, শাহজাহানদেরকে ধরার জন্য তার মানে কোনো নতুন আইন লাগে না। ভারতের যে এক্সিস্টিং সেট অফ লজ আছে তাই দিয়েই জাহাঙ্গীর, শাহজাহানদেরকে ধরা যায়।
সুতরাং এইটা জাহাঙ্গীর শাহজাহানদেরকে ধরার জন্য নয়, এটা কোনো গুন্ডা দমন না, এটা বিরোধী দমন আইন। অরবিন্দ কেজরিওয়ালও তো ছাপমারা গুন্ডা ছিলেন না, প্রবীর পুরকায়স্থও তো ছাপমারা গুন্ডা ছিলেন না। বিজেপি প্রথমে মাসের পর মাস জেলটা খাটিয়ে নিল, তো তারপরে আদালত থেকে রায় হলো যে ওদের নামে মিথ্যে মামলা দিয়ে ওদেরকে জেলে আটক করা হয়েছিল, মামলা খারিজ হয়ে গেল। তাহলে আমি জিজ্ঞেস করছি, আজকে সন্ময় ব্যানার্জির মতো একজন ইউটিউবারকে তৃণমূলের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি জেল খাটানোর আমি বিরোধী হয়ে থাকি, তাহলে বলুন কেন প্রবীর পুরকায়স্থকে বিনা মিথ্যে মামলা দিয়ে জেল খাটানোর সন্ময় দ্বারা বিরোধিতা করবেন না, সজল দ্বারা বিরোধিতা করবেন না? কেন অরবিন্দ কেজরিওয়ালকে মিথ্যে মামলায় জেল খাটিয়ে সুপ্রিম কোর্ট যখন বলে দিল যে মামলাটা জাল মামলা ছিল, মিথ্যে অভিযোগ ছিল, যারা এই কাজটা করলো তাদের আজকে কি শাস্তি হবে? আর তারা যদি আজকে নতুন একটা বিল এনে বলে যে আমরা খালি গুন্ডাদের জন্য বিল আনছি, রাজনৈতিক কর্মীদের জন্য নয়, এদেরকে আমরা বিশ্বাস করবো কি করবো না? এটা হিন্দুদের সরকার, তাজিয়ার হাইট ছোট হয়ে গেছে, খেয়াল রাখবেন। আর অর্কদা, তুমি একটা কথা বলার সময় বললে তাজিয়ার হাইট ছোট হচ্ছে, দেখছেন এতে তোমার কি সুখ হচ্ছে আমি জানি না, বা তাজিয়ার হাইট বড় হলে তোমার ব্যক্তি জীবনে কি আটকে থাকতো। কিন্তু আমি একটা জিনিস বলছি অর্কদা, কদিন আর খালি তাজিয়ার হাইট মাপবে? তাজিয়ার হাইট ছোট হচ্ছে, কিন্তু পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ছে, স্কুল কলেজের অ্যাডমিশন ফি বাড়ছে। যেদিন তাজিয়ার হাইট ছেড়ে পেট্রোল ডিজেলের দাম, স্কুল কলেজের অ্যাডমিশন ফি, রান্নার গ্যাসের দাম মাপতে শিখবে, সেদিন দেখবে খালি তাজিয়ার হাইট কমছে না, মানুষের জীবনের দামও কমছে। আমি শেষ করছি আপনাদের কাছে, এই পাপিয়া অধিকারীও বলার সময় বললেন, অর্কদা সবারই এটা বক্তব্য যে সরকার এসছে মানে আদি অনন্তকাল এই সরকার চলবে, এই সরকার কোনোদিন যাবে না। হাবিব জালিবের নাম আপনারা অনেকে শুনেছেন, একজন কবি ছিলেন, কিন্তু নামটা মুসলিম নাম, এদের সামনে বলার মুশকিল আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন, হাবিব জালিব হচ্ছেন পাকিস্তানের ইসলামিক যে রাষ্ট্র ব্যবস্থা, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করা একজন নাস্তিক কবি। আমি সেই হাবিব জালিবের একটা লাইন বলছি, একটা শের, তুমসে পেহলে ভি जो एक शख्स यहाँ तख्त नशी था, तुमसे पहले भी जो एक शख्स यहाँ तख्त नशी था, उसको भी अपने खुदा होने पे इतना ही यकीन था। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। শতরূপ ঘোষ শুনলেন বক্তব্য। ভিডিওতে আর কিছু বলার হয়তো প্রয়োজন নেই, আপনারা তার মুখ থেকেই সমস্তটাই শুনেছেন। যুক্তি দিয়ে শতরূপ ঘোষের কাছে পারা মুশকিল, মানে উনি এমন কোনো আপডেট, এমন কোনো ইনফরমেশন নেই যেটার পাল্টা প্রত্যুত্তর তিনি মানে শতরূপ ঘোষ দিতে পারে না। এর আগের ভিডিওটাও দেখেছেন আমাদের চ্যানেলে, সজল ঘোষের সঙ্গে যে মানে ডিবেটটা হয়েছে, সজল ঘোষকে উত্তর দিয়েছে, সেটা আপনাদের দেখিয়েছি, সেটা আপনারা অনেকেই দেখেছেন। যারা দেখেননি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিতে পারেন, বা ভিডিওর শেষে স্ক্রিনে আপনাদের ভিডিওটা থাম্বনেল দেখাবে, আপনারা সেখানে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন। তো নতুন করে এই ভিডিও নিয়ে আর কিছু বলার নেই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করতে পারেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসবো আবারও নতুন কোনো প্রতিবেদনে, দেখতে থাকুন N24 TV।